সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই। আপনারা জানেন গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ের প্রথম দিকেই অর্থাৎ ১ তারিখ থেকে যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনটি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছিল। আন্দোলনটি ছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। আর এই আন্দোলনটি তার যৌক্তিকতা প্রমাণ করে ধীরে ধীরে একটা গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের রূপ নেয়। আর সেই গণ বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। আর এই গণ আন্দোলনের পেছনে রয়েছে নানান গল্প। মা তার ছেলেকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে, এরকম অসংখ্য গল্প রয়েছে এই আন্দোলনের পেছনে। সেই গল্পগুলো নিয়েই আজ আসলে আমাদের এই আয়োজন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব শেখ রবিউল আলম রবি। আমরা প্রথমে তার সাথে পরিচিত হয়ে নেই, তারপরে আমরা আলোচনায় যাব। রবি ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে। আপনি এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, আপনি আসলে কি তাড়না, কোন তাড়নায়? আপনি একজন রাজনীতিবিদ, বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন, দীর্ঘদিন ছাত্র আন্দোলন করেছেন। কেন মনে হলো আপনার যে এই আন্দোলনে যেতে হবে বা এই আন্দোলনটা যৌক্তিক? আপনারা তো এই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছেন গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই যে ছাত্রদের একটি দাবিকে কেন্দ্র করে আন্দোলন, কেন মনে হলো এই আন্দোলনটিতে আপনার যেতে হবে বা অংশ নিতে হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক যারা এই মুহূর্তে ভিওডি বাংলার সাথে যুক্ত আছেন। একটি রাজনৈতিক দল এবং একটি রাজনৈতিক দলের কর্মীর মূল কাজটাই হচ্ছে যে কোনো ন্যায্য দাবিতে সজাগ থাকা এবং সক্রিয় থাকা। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার নেতা অথবা তার কর্মী বা তার শুভানুধ্যায়ীরা জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো ন্যায্য দাবিতে গত ১৭ বছর ধরেই তো আন্দোলন সংগ্রাম করছে। বিশেষ করে গণতন্ত্র, ভোটাধিকার, একটা গ্রহণযোগ্য নির্বাচন, জনরায়ের ভিত্তিতে সরকার, এটি হচ্ছে একটা রাষ্ট্রের খুবই ন্যায্য এবং একটা মৌলিক বিষয়, যেটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনায় একান্ত অপরিহার্য। সে ব্যাপারে তো বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার একজন মধ্যম সারির নেতা হিসেবে গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম, দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করা এবং সরকারের যখন আমরা এক দফা দাবিতে আন্দোলন করছিলাম, ফ্যাসিবাদের পতন বা শেখ হাসিনার পতন, সেই ব্যাপারে নিজের সামর্থ্যের শতভাগ নিয়ে রাজপথে থাকা, আন্দোলনে থাকা, সেটাই তো দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সবসময় সজাগ ছিলাম, সক্রিয় ছিলাম। যখন জুলাইতে আপনার এই আন্দোলন বা দাবি যাই বলেন না কেন ছাত্ররা করছিল বা শুরু করলো আর কি, একটা ন্যায্য দাবিতে কোটা সংস্কার আন্দোলন। আপনি নিশ্চয়ই জানেন যে কোটা সংস্কার আন্দোলনের আগে 18 সালে হয়েছিল। হ্যাঁ, ভিপি নূরের। এবং সেই আন্দোলনের পরিসমাপ্তি হয়েছিল, কিন্তু একটা ন্যায্য সমাপ্তি হয়েছিল। অর্থাৎ কোটা কোন কোন পর্যায়ে থাকবে না সেইটা প্রতিশ্রুতি দিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে যখন সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরে আসে, আদালতের উপর বন্দুক রেখে যখন সরকার সেই কোঠায় আবার ফিরে যেতে চায়, তখন ছাত্ররা বা শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে ন্যায্য দাবিতে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই আন্দোলনটিকে প্রথম পর্যায়ে নৈতিকভাবে সমর্থন দেয় এবং এই দাবিটি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানায়। কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া দেয়নি। সরকার এই আন্দোলনটিকে দমন করবার জন্য রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করতে আপনার শুরু করে, যেটাকে বলা হয় আলোচনা করতে চায়, কিন্তু কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি কোঠার ব্যাপারে তার 2018 সালে যে প্রতিশ্রুতি ছিল সেই জায়গা থেকে মানে আপনি হন, যেটাকে বলা হয় অঙ্গীকারচ্যুত হন। অঙ্গীকারচ্যুত হয়ে আদালতের উপর কিছুটা রেখে আপনার এই কোঠাটা আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কারণ কোঠার অন্তরালে ছিল আওয়ামী লীগকে সরকারি চাকরিতে
আওয়ামী লীগের মানে আধিপত্য, অথবা ধরেন আওয়ামী মতাদর্শে যারা বিশ্বাস করে তাদেরকে রাষ্ট্রের এই সরকারি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত সর্বস্তরে তাদেরকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যে আওয়ামী লীগ আবার কুঠার যে অতীতের যে জায়গাটা ছিল প্রায় 56% মতো কুঠা সেখানে চলে যায়। এখন ছাত্ররা যখন আন্দোলন করছিল, ন্যায্য দাবিতে আন্দোলন করছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটাকে সমর্থন জানিয়েছে, কিন্তু যখন দমন পীড়নের মাত্রাটা খুব বেড়ে যায় তখন বিএনপি এই আন্দোলনটাকে সরকারকে বাধ্য করার জন্য কর্মসূচিতে সক্রিয়ভাবে এবং সামর্থ্যের শতভাগ নিয়ে এই বিএনপি এই আন্দোলনে অংশগ্রহণ করে। এবং আমাদেরও একটা ন্যায্য গ্রহণযোগ্য দাবি, যেটা জাতীয় স্বার্থ রয়েছে এবং মেধাবীদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার মানে দায়িত্ব রয়েছে আমাদের। কারণ আমরা যদি একটা সমৃদ্ধ জাতি হতে চাই, একটা সমৃদ্ধ দেশ চাই, তাহলে নিশ্চয়ই মেধাবীদের বাদ দিয়ে নয়। অবশ্যই। তো নতুন প্রজন্মের মেধাবীরা রাষ্ট্র ব্যবস্থাপনায়, তারপর আপনার রাষ্ট্রের যে সেবা খাত রয়েছে, রাষ্ট্রের যে সার্ভিস রয়েছে, যেটা দিয়ে জনগণ উত্তর সমৃদ্ধ হবে, সেই জায়গায় ন্যায্যতার ভিত্তিতে মেধাবীরা প্রতিষ্ঠিত হবে, এটা তো রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্বের অংশ। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু এই আন্দোলনে সর্বাত্মক শক্তি নিয়ে অংশগ্রহণ করে। একটা পর্যায়ে দমনপীড়ন যখন খুব বেড়ে যায়, আবু সাইদ নিহত হলেন, মুগ্ধ, আমাদের ওয়াসিম, এরা নিহত হলেন, জীবন দিলেন নির্মমভাবে। বিএনপি তখন এই আন্দোলনটিকে আরও জোরালো করবার জন্য সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মাঠে থাকার অঙ্গীকার করে। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যেহেতু রাজনৈতিক আন্দোলনগুলি সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এর আগে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছিল, যার ফলে এবার আমাদের কৌশলটা ছিল কিন্তু একটু ভিন্ন ধরনের। জাতীয় পর্যায় থেকে কৌশলটা ছিল ভিন্ন ধরনের, যে জুলাইয়ের আন্দোলনটা হবে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য দাবিতে। এটাকে সাকসেস করার দায়িত্ব থাকবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের, সফল হওয়ার দায়িত্ব থাকবে আমাদের, স্যাক্রিফাইস করবো আমরা, ঝুঁকি নেব আমরা, আন্দোলনটাকে জোরালো করব আমরা, বাট আন্দোলনটা হবে অরাজনৈতিক। এটাই ছিল শেখ হাসিনাকে পতন করবার জন্য সকল কৌশল গ্রহণযোগ্য হয়। গ্রহণযোগ্যর চেয়ে হচ্ছে সব শ্রেণী পেশার মানুষকে যাতে সম্পৃক্ত করা যায়। রাজনৈতিক আন্দোলন আমরা এগুলি যা করেছি এর আগে, ধরেন বিশেষ করে 13-তে, 14-তে, 2015-তে যে আন্দোলনগুলি হয়েছে, তারপর এবার 2024-এর নির্বাচনের আগে, সেগুলি রাজনৈতিক আন্দোলন ছিল, গ্রহণযোগ্য ছিল, কিন্তু মানুষকে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত করা যায়নি। কারণ বাংলাদেশের মানুষ তখন অনেকে মনে করেছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক দলেরই শুধুমাত্র এটা কাজ, দায়িত্ব। কোটা সংস্কার আন্দোলন যখন ন্যায্য আন্দোলন মানুষ জানলো, রাজনৈতিক দলগুলি সমর্থন করলো, শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আন্দোলনে অংশগ্রহণ সব শ্রেণী পেশার মানুষকে যখন মানে নির্দয়ভাবে নিধন করছিল, হত্যা করছিল, তখন একটা সাধারণ সেন্টিমেন্ট ব্যাপক হারে প্রতিষ্ঠিত হয়। এবং এই সাধারণ সেন্টিমেন্টটা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতা কর্মী হিসেবে আমরা সর্বাত্মকভাবে জনমত গঠন করার ক্ষেত্রে এবং রাজপথে থাকার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছি। সফলতা ওই কারণে হয়েছে, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, যে আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যের আন্দোলন না, অথবা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার আন্দোলন না, ক্ষমতায় যাওয়ার আন্দোলন না। এটা হচ্ছে একটা নির্যাতনকারী, দম্ভ, ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা রাষ্ট্রের ইন্টারেস্ট বোঝে না, সাধারণ মানুষের অধিকার বোঝে না, মেধাবী ছাত্রদের অধিকারও বুঝতে চায় না। তারা বাংলাদেশটাকে শুধুমাত্র একটি রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ করে ফেলেছে। সেই জিনিসটাই প্রতিষ্ঠিত করবার জন্য অরাজনৈতিকভাবে আন্দোলনটাকে রাখা হয়েছিল এবং আমাদের ওই কৌশলটা কিন্তু সফলও হয়েছে। এবং শেখ হাসিনা প্রথম দিকে আন্দোলনটা দমন করবে কি করবে না সেই চিন্তা করেছে। পরবর্তী সময় এসে যখন দমন করতে গিয়েছে, তখন শক্তি প্রয়োগ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কিছু জীবন গিয়েছে। আবার সেটা নিগোশিয়েট করবার জন্য যে সমস্ত মন্ত্রী এবং তিনি নিজে যে ডায়লগগুলি, সংলাপগুলি আয়োজন করেছেন, সেখানে তিনি তার ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তিনি সবই করতে পারেন, দমনও করতে পারেন, নিধনও করতে পারেন, তাকে রুখবার কেউ নাই। এই যে তার দাম্ভিকতা, এই যে তার অভদ্রতা, এই জায়গাগুলিতে যখন আমরা নিতে পারলাম আন্দোলনটাকে, তখন সব শ্রেণী পেশার মানুষ তাতে যুক্ত হতে উৎসাহিত হলো এবং যুক্ত হলো। আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলাম, আমাদের নির্দেশই ছিল যে পরিচিত ফেসগুলি যাতে রাজপথে সাধারণ শিক্ষার্থী অথবা যারা আন্দোলনে যুক্ত হচ্ছে তাদের কাছে না যায়, আন্দোলনকে বেগবান করবার জন্য এবং সব শ্রেণী পেশার মানুষকে ওই আন্দোলনকে সামিল করবার জন্য আমরা যেন বিহাইন্ড থেকে কাজটা করি। শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা কিন্তু বুঝতে সক্ষম হয়নি যে তার পতনের আন্দোলন হতে যাচ্ছে, কারণ সে মনে করেছিল শিক্ষার্থীদের আন্দোলন হয়তো দমনপীড়ন করে সে নিয়ন্ত্রণ করতে পারবে অথবা তাদেরকে কিছু মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু প্রায় 1 মাসের মতো সময় পাওয়ার ফলে রাজনৈতিক দলগুলির সহায়তায় আন্দোলনটি এমনভাবে, যেটাকে বলা হয় হয়েছিল, জমে উঠেছিল বলবো আমি, অর্থাৎ দানা বেঁধেছিল যদি বলতে পারেন, তখন আর প্রশাসনের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যায়নি। রাজনৈতিক আন্দোলন অতীতে যেগুলি হয়েছে সেগুলির একটা সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে আন্দোলনটি জমে ওঠার আগে, সব মানুষ যুক্ত হওয়ার আগেই তারা আন্দোলনটাকে প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল, দমন করতে সক্ষম হয়েছিল। কিন্তু 1 মাসের কাছাকাছি সময় পাওয়ার ফলে আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে যুক্ত হয়েছিল, ওই আন্দোলনকে রাষ্ট্রযন্ত্রের আপনার বল প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয়নি। আমাদের রাজনৈতিক নীতি নির্ধারক যারা ছিলেন, আমি বিশেষ করে বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে কৌশলটা এই আন্দোলনে নিয়েছিলেন, যে রাজনৈতিক আন্দোলনে আমরা এটা পরিণত করব না, আমরা একটা গণমানুষের আন্দোলন হিসেবে রাখবো এবং রাজনৈতিক শক্তি প্রয়োগ করে ওই আন্দোলনটাকে শক্তিশালী করব, অপ্রতিরোধ্য করব, সেই কৌশল কাজে লেগেছে। 1 তারিখের পর এসে আমাদের মনে হলো যে আন্দোলনটাকে আমরা যেখানে নিতে সক্ষম হয়েছে, এখন সরাসরি এই আন্দোলনে যুক্ত হয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করবার জন্য উপযুক্ত সময়। এবং সেটা 1 তারিখের পর থেকেই আমরা সর্বস্তরে প্রকাশ্যে যার যার অবস্থান থেকে রাজপথ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে যেতে সক্ষম হই। আমার সৌভাগ্য হয়েছিল, আন্দোলনটা যখন চলছিল, সরকার তো প্রথমেই বিএনপির দায়িত্বশীল সব নেতাদের গ্রেপ্তার করা শুরু করেন, কেন্দ্রের থেকে শুরু করে মহানগর এবং থানা লেভেল পর্যন্ত নির্দয়ভাবে ব্যাপক হারে গণগ্রেপ্তার সরকার করছিল। মহানগরের সভাপতি আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু গ্রেপ্তার হয়ে জেলে যায়। দল তখন এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়কারী হিসেবে আমাকে দায়িত্ব অর্পণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি বলেছিলাম তাকে যে আরও যোগ্য এবং কাউকে বা আরও ধরেন সক্ষম কাউকে বা গ্রহণযোগ্য কাউকে নেতৃত্ব দেওয়া যায় কিনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বললেন যে কাকে দিয়ে আন্দোলনটা সফল করতে হবে আমি খুব ভালো জানি, আপনি মাঠে ভালো, আপনি আন্দোলন সংগ্রামের অতীতে আপনার সম্পৃক্ততা আছে, সফলতাও আছে, কারণ আপনি ধানমন্ডিতে এবং ঢাকা মহানগরের বৃহত্তর পরিসরে আন্দোলন করেছেন, আমি জানি আপনাকে দায়িত্ব নিতে হবে। এই সংকটকালীন সময়ে 1 তারিখে আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং পতনের আগ পর্যন্ত সেই আন্দোলনটাকে সফলভাবে পরিসমাপ্ত করতে আমি সক্ষম হয়েছি শেখ হাসিনার পতনের মাধ্যমে। যাত্রাবাড়ি, আপনার যদি বলেন সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি 27 নম্বর, তারপর যদি বলেন লালবাগ চানখারপুল, তারপরে যদি বলেন আপনি মোহাম্মদপুরের কিছু অংশ বলতে পারবেন, আমাদের রামপুরার কিছু অংশ উত্তরের মধ্যে পড়েছে, কিছু অংশ আমাদের মধ্যেও পড়ে। সম্মিলিতভাবে সব শ্রেণী পেশার মানুষকে এক করে শুধুমাত্র আমরা চেষ্টা করেছি যাদের বয়স 60-এর ঊর্ধ্বে এবং এলাকার স্থানীয়ভাবে বিএনপির দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত তাদেরকে বাদ দিয়ে অন্য সমস্ত মানুষকে পরিবার পরিজন সহ রাজপথে নিয়ে এসে সাধারণ ছাত্রদের সাথে মিশিয়ে, কেউ সাধারণ ছাত্রের অভিভাবক হয়েছে, কেউ ধরেন আমজনতা হয়েছে, বিএনপি রাজনৈতিক পরিচয়টা দেয়নি, কৌশল ছিল। হ্যাঁ, আমরা সেভাবে আন্দোলনটাকে একেবারে সম্পূর্ণ অপ্রতিরোধ করতে সক্ষম হই। এবং 1 তারিখে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আমরা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির কথা আমি বলবো, আমরা যেভাবে আন্দোলনটাকে নিয়ে আসতে পেরেছি এবং আন্দোলনটাকে নিয়ন্ত্রণে নিতে পেরেছি, তখন শিক্ষার্থীরা শুধু যেভাবে মাঠে আছে,
বাট অন্য সব শ্রেণী পেশার মানুষকে আমরা নিয়ে শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসনে প্রতিষ্ঠানে জব করে এরকম মানুষ, তাদেরকে যেভাবে আমরা সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছিলাম এবং ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষ মিলে যে অপ্রতিরোধ একটা পরিবেশ তৈরি করতে পারছিলাম, 1 তারিখ আমার কাছে মনে হয়েছে যে না, সরকারকে যেতেই হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে এর আগেও আন্দোলন হয়েছে, অর্থাৎ নিরাপদ সড়ক চাই আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু জনসম্পৃক্ততা ছিল সারা দেশেই, কিন্তু 1 সপ্তাহের মতো শিক্ষার্থীরাই কিন্তু সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করেছে, এরকম পরিস্থিতি কিন্তু হয়েছিল। সেটিও ব্যাপক জনসম্পৃক্ত ছিল। এই আন্দোলনের সাথে, অর্থাৎ জুলাই আন্দোলনের সাথে ওই আন্দোলনের মৌলিক পার্থক্য কী ছিল? যে ওই আন্দোলন তো আর এগোয়নি। মূল পার্থক্যটা ছিল হচ্ছে, ধরেন নিরাপদ সড়কের আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন ছিল এবং ওই আন্দোলন হেলমেট বাহিনী নেমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনী নামে পরিচিত হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর দমন করেছে এবং আন্দোলন এক পর্যায়ে তারা কিছু দাবি মেনে নিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। হেলমেট বাহিনী এখানেও ছিল, এখানেও সারা বাংলাদেশে আমি বলবো যে আওয়ামী লীগ সর্বশক্তি প্রয়োগ করেছে। তাদের ইউনিট লেভেল, ওয়ার্ড লেভেল, থানা লেভেল, মহানগর লেভেল সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে। সুবিধা একটা জায়গায় ছিল যে আন্দোলনটা প্রথমে আওয়ামী লীগ কীভাবে ট্যাকেল করবে সেই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। আমি এর আগে উল্লেখ করেছি যে আন্দোলনটা যেভাবে জমাট বাঁধার কথা ছিল, আর জমাট বাঁধা অপ্রতিরোধ আন্দোলন যদি করতে হয় জমাট বাঁধার একটা সময় লাগে, সেই জন্য যথেষ্ট সময় পাওয়া গিয়েছে। আওয়ামী লীগ প্রথম দিকে কিছুটা কিংকর্তব্য বিমূঢ় ছিল, আলোচনার মাধ্যমে শেষ করবে নাকি আদালতের মাধ্যমে শেষ করবে নাকি ধরেন দমনপীড়ন করে শেষ করবে। তারা একটা সময় মনে করেছে যে এটা হয়তো আলোচনা করে কিছু ছাড় দিলে শিক্ষার্থীরা মেনে নেবে, অথবা মনে করেছে আদালত থেকে একটা রায় আসলে তখন সেটা মানতে বাধ্য করা যাবে, আমরা সেটাকে উপজীব্য করেই আমরা চাপ প্রয়োগ করব রায় মেনে নিতে। অথবা এমনও মনে করেছিল যে শিক্ষার্থীদের মধ্যে যারা আছে তাদেরকে একটা ডিভাইডেশনে নিয়ে আসা যাবে। ছাত্রলীগ আছে, আবার ধরেন তাদের ক্যাবিনেটে যারা আছে, ব্যবসায়ীরা আছে, তারা এমন একটা আবহ তৈরি করবে যাতে শিক্ষার্থীরা কম্প্রোমাইজ করতে বাধ্য হয়। কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক দল এমনভাবে ইন হয়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণে আমরা যেভাবে নিয়েছি, বিহাইন্ড দ্য সিন নিয়ন্ত্রণ আমরা যেভাবে নিয়েছি, এইটা আওয়ামী লীগের গোয়েন্দা বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, বুঝতে দেরি করেছে। দেরি করার ফলে যেটা হয়েছে, তখন তাদের বল প্রয়োগ করেই শুধু আন্দোলন নিয়ন্ত্রণ করার সক্ষমতা আর ছিল না, যার ফলে ওই নিরাপদ সড়কের আন্দোলন আর এই আন্দোলনের মধ্যে পার্থক্য হচ্ছে নিরাপদ সড়কের আন্দোলনে রাজনৈতিক দলগুলির নৈতিক সমর্থন ছিল, অংশগ্রহণ ছিল না। আর এই আন্দোলনে রাজনৈতিক দলগুলি শুধু নৈতিক সমর্থন প্রাথমিক পর্যায়ে দিয়েছে, তারপর সকল প্রস্তুতি নিয়ে আন্দোলনে প্রথমে অংশগ্রহণ করেছে, শেষ পর্যায়ে আন্দোলন শুধু অংশগ্রহণ করেনি, আন্দোলনের কমান্ড নিয়েছে, নেতৃত্ব নিয়েছে, যার ফলে এই আন্দোলনটাকে আওয়ামী লীগের পক্ষে আর দমন করা সম্ভব হয়নি। এটাই ছিল গত 17 বছরের আন্দোলনে। যদি আপনি বলেন জুলাইয়ের বিএনপির নেতৃত্বে যে আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলনটাই আমরা একমাত্র আওয়ামী লীগকে রাজনৈতিক কনফিউশনের মধ্যে ফেলতে পেরেছি। যেমন আমি যদি আপনাকে বলি, আপনি একটা বল করলেন, আপনি অফ স্পিন বল করেন, ব্যাটসম্যান জানে যে বলটা অফ স্পিন হবে, সে কিন্তু অলরেডি বোলার দেখেই বুঝে ফেলে যে তাকে অফ স্পিন বল হবে, অথচ তাকে কীভাবে ফুটওয়ার্ক করতে হবে, কীভাবে টাইমিংটা করতে হবে এবং কোন নেচারের শটটা খেলতে হবে সে বোঝে। কিন্তু টপ স্পিন নামে একটা বল আছে, যে অফ স্পিনার যদি বলটাকে টপ স্পিনে রাখতে পারে তাহলে সে ফ্লাইট মিস করবে এবং সে মিডল স্টাম্পে বলটা উঠাবে। টপ স্পিন হচ্ছে মিডল স্টাম্পের উপরে বলটা থাকবে, অফ স্পিনে যাবে না এবং বলটা শেষ মুহূর্তে গিয়ে একটু টপ হয়ে যাবে, মানে একটু হাই হবে, একটু উঠে যাবে। এটা মিস করে ব্যাটসম্যান, কারণ সে সাধারণত অফ স্পিন বোলারের কাছ থেকে একটা টপ স্পিন আশা করে না, এটা মাঝে মধ্যে হয়ে যায়। আর অফ স্পিন বোলার টপ স্পিন করা খুব কঠিন কাজ। আওয়ামী লীগ তাই করেছে। আওয়ামী লীগ এটার ফ্লাইট বুঝতে পারেনি, এই যে আন্দোলনটা কোন জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। এখন অনেকে এখনও বলেন যে বিএনপি ভূমিকা নিয়ে প্রথম দিকে সমর্থন করেনি, মাঠে নামেনি। এই যে বিএনপি প্রথম দিকে মাঠে নামি নাই, সমর্থন দিয়েছে, প্রস্তুতি নিয়ে পরে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, পরে নেতৃত্ব দিয়ে, যেমন ধরেন আমাদের এখনকার যারা সমন্বয়ক, আমি বলবো খুব সাহসী ভূমিকা রেখেছেন এবং তাদের সম্পৃক্ততা এবং নেতৃত্ব অবিস্মরণীয়, কোনো সন্দেহ নেই। তারা যখন ডিবিতে গ্রেপ্তার হয়ে গেলেন 6 জন,
তারা কিন্তু 5 দিন ডিবিতে ছিলেন, তার মধ্যেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। তারা তখন তো সবাই ভেবেছিল যে আন্দোলন স্তীমিত না, হয়ে যাবে। তারা বলেছেনটা কি আমার এখনো মনে আছে। নাহিদ বলছিলেন আর 5 জন তাদের পাশে বসা, যে আমরা একটা ন্যায্য দাবিতে কোটা সংস্কার আন্দোলন করছিলাম। অনাকাঙ্ক্ষিতভাবে এই আন্দোলনে কিছু জীবন ইতিমধ্যে আপনার দিতে হয়েছে, বা কিছু জীবন আমি কি বলবো ইতিমধ্যে আমরা হারিয়েছি। আবার বলছে অপ্রত্যাশিতভাবে কিছু স্থাপনায়ও বিচ্ছিন্নভাবে হামলা হয়েছে, যে কাম্য নয়। আন্দোলনকে ব্যবহার করে, আমাদের আন্দোলনকে ব্যবহার, হ্যাঁ ওইভাবে বলেছে, ওই বললাম অপ্রত্যাশিতভাবে বলেছেন, কাম্য নয়। আবার অনেকে জীবন দিয়েছেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আমরা আন্দোলন প্রত্যাহার করছি। সরকারের কাছে আবেদন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য। তাহলে আন্দোলন প্রত্যাহার করলো 5 দিন মাত্র ডিবিতে থেকে, কিন্তু আন্দোলন প্রত্যাহার হয়েছে হয়নি। কারণ কি? তাহলে কি ওই 6 জনের যারা এখন তাদের নিয়ন্ত্রণে ছিল না, তাদের কন্ট্রোলে সব মানুষ নেমে গিয়েছে। সাধারণ ছাত্র, শ্রমিক, ইভেন গার্মেন্টসের একজন সাধারণ কর্মীও নেমে গিয়েছে মাঠে, জীবনও দিয়েছে। যারা নিহত হয়েছে দেখবেন যে খুব সাধারণ পরিবারের মানুষ, অলিতে গলিতে তারা জীবন দিয়েছে, এবং অল্প বয়সীও। আবার সরকার হেলিকপ্টারে করে নির্দয়ভাবে গুলি চালিয়েছে। যখন আরেকজনকে মরতে দেখেছে, আরেকজন মাঠে নেমে চলেছে, সে মনে করেছে আমার রাষ্ট্রে এটা হতে পারে না, আমার ভাই জীবন দিয়েছে, আমার ঘরে বসে থাকার সময় নেই। মাকে না বলে, বাবাকে না বলে স্কুল ব্যাগ নিয়ে ছেলেরা বেরিয়ে গিয়েছে। আমি অনেককে দেখেছি যে 12 থেকে আপনার 14 বছরের বয়সের বাচ্চারা, সে পানি নাই, খাবার নাই, মিথ্যা কথা বলে বাসার থেকে গিয়ে তার বন্ধুর জীবন দিয়েছে, শুনেছে সে, তার জন্য সে রাস্তা অবরোধ করে তার মতো করে এই সকালে যাচ্ছে, আর ফেরারও কথা নেই, আরেক বন্ধুর বাসায় চলে গেছে, জানে যে বাবা বাসায় ফিরলে রাগ করতে পারে বা কালকে হয়তো বেরোতে দেবে না। সে অন্যভাবে মেসেজ দিয়ে বলছে আব্বু আমার বন্ধুর কাছে একটু থাকতে হবে, আমি আজকে আসতে পারছি না। আবার পরের দিন সকালে আবার আন্দোলনে গিয়েছে। আমার দেখা অনেক মা বোনেরা, তারা বলছে আন্দোলনে থাকবো, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, এই কথা বলে মাঠে নাম। এবং তারা সায়েন্স ল্যাবরেটরিতে এসে বলেছে যে আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না, বেঁচে আছে না মারা গেছে জানি না, বাট এর পতন হওয়া দরকার, আমি আমার সন্তান না ফিরে পারবো না, বা এই দাবি আমার পর্যন্ত যাবো না। গৃহিণী মহিলাটা এসে বলেছে। তার মানে কি? শেখ হাসিনা যে গণহত্যাটা চালিয়েছে, যে প্রক্রিয়া দমন করতে গিয়েছে, সেটার বিরুদ্ধে বাংলাদেশের সব স্তরের মানুষ রুখে দাঁড়িয়েছে। আমরা সেই আবহাওয়াটা তৈরি করতে সক্ষম হয়েছি রাজনৈতিক দল হিসেবে এবং একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে, যার ফলে আমি কথা বলি যে এই আন্দোলন জাতির অর্জন, এই আন্দোলন জাতির কন্ট্রিবিউশন। এই আন্দোলন আমি শুধু রাজনৈতিক দলের নেতাদের কর্তৃত্ব দেব না, আবার শুধু ছাত্র জনতাকেও কর্তৃত্ব দেব না। আমাদের সবার সাহসী ভূমিকা, সবারই সমন্বিত প্রচেষ্টার আন্দোলন। এবং এই পতন শেখ হাসিনা ডিজার্ভ করে, সেই পতন আমরা অবধারিত করেছি মাত্র জাতি হিসাবে। এবং একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি বলতে চাই, আমরা এই আন্দোলনটাকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করি। আমরা এই আন্দোলন থেকে যেন শিক্ষা নেই, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা সফল হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই। সেটাই হচ্ছে আপনার বলতে গেলে এই যে পরিবর্তিত বাংলাদেশ অথবা নতুন বাংলাদেশ তৈরি হবে। নতুন বাংলাদেশের মানচিত্র চেঞ্জ হবে না, নতুন বাংলাদেশের মানুষগুলিও চেঞ্জ হবে না, নতুন বাংলাদেশের প্রত্যাশা চেঞ্জ হবে, লক্ষ্য চেঞ্জ হবে, আর হচ্ছে আপনার মানসিকতার পরিবর্তন হবে। কিন্তু এই যে নতুন বাংলাদেশের কথা বললেন, অর্থাৎ ছাত্র জনতা জীবন দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে, সব ধরনের সব শ্রেণী পেশার মানুষ, আপনি বলছিলেন গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এমনকি আমরা তো দেখেছি যে রিক্সাওয়ালারা মিছিল করেছে, রিক্সার মিছিল হয়েছে ঢাকা শহরে, তারা পুলিশের সামনেই মিছিল করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। অনেক রিক্সাওয়ালা, একটা প্রতীকী ছবিও তো ভাইরাল হয়েছে যে স্যালুট দেওয়া, শিক্ষার্থীদেরকে স্যালুট দিচ্ছে, সেই ছবিটি আমরা কিন্তু চারুকলা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। সুতরাং সেই রকম একটা আন্দোলনের পর যে পরিবর্তনটা এসছে, সেই পরিবর্তনটা কি আপনারা রাজনীতিবিদরা ধরে রাখতে পেরেছেন, বা সেই ঐক্যের জায়গাটা বা সেই যে চাওয়া সাধারণ মানুষের, সেটা কি ধরে রাখতে পেরেছেন বা আশা পূরণ করতে পেরেছেন? না, ঐক্য তো সব বিষয় হবে না, তবে সৌহার্দ্য তো এখনো আছে। আর ধরেন প্রত্যাশাগুলি বাস্তবায়ন করবার জন্য এখনো তো সেই সুযোগ হয়নি। নিশ্চয়ই মানুষ হতাশ হবে না। আমার রাজনৈতিক দর্শন যেটি, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের দর্শন থেকে বলছি,
আমরা সেই পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। যে কোনো মূল্যে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের ক্ষমতায়ন হবে, গণতন্ত্র হবে প্রতিযোগিতাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ। এটা আমরা করব। সেটা আপনারা করবেন, এখন আপনারা বলছেন। রাজনৈতিক দলগুলি ধরেন ভিন্ন মত থাকবে, আন্দোলনকে কেন্দ্র করে একটা নতুন না, রাজনৈতিক আমরা দল দেখছি হয়েছে। যে এনসিপির এই যে এনসিপি যারা যে শিক্ষার্থীরা নেতৃত্ব দিল আন্দোলনে, সেই শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দল, তারা নতুন রাজনৈতিক দল করে, তাদের বিরুদ্ধে নানান দুর্নীতির খবর আমরা বেশ কিছুদিন ধরে পাচ্ছি। তাদের এপিএস যারা উপদেষ্টা আছেন, তাদের এপিএসদের দুর্নীতির বিষয়ে খবর প্রচার হচ্ছে। পাশাপাশি আপনার দলেরও বিভিন্ন বিচ্ছিন্নভাবে আছে দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ আছে। তাহলে আমরা যে সেই যে জায়গাটা 5 আগস্টের পরের যে বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গাটা, সেই জায়গাটা থাকলো কোথায়? না, মানুষ তো সেলফলি কি কারেকশন হয়? রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে কারেকশন করা। দুষ্কৃতিকারী তো আছে, চাঁদাবাজ আছে, দখলবাজ আছে। আমি কখনোই মনে করি না যে এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত অথবা রাজনৈতিক দলে থাকার সুযোগ থাকা উচিত। এটা তো আমরা সবাই জানি। এখন চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এনসিপির কথা বলছেন আছে, আমাদের দলও আছে। এখন আমরা আমাদের দলের যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ হয়েছে, দল খুব কঠোর অবস্থান নিয়েছে, আজীবনের জন্য বহিষ্কার করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেককে তুলে দিয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা করেছে, অনেককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছে যে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। তো একটি রাজনৈতিক দলের এই বলা ছাড়া চাঁদাবাজি কেউ করবে না, তো এইটা তো একটা রাজনৈতিক দলের নিশ্চিত করতে পারে না। চাঁদাবাজ ধরেন, আমি যদি আপনাকে এরকম বলি যে আগামীকালই আপনি একটা ক্রাইমের সাথে যুক্ত হবেন না, আগামীকাল, আজকে আমি কিভাবে বুঝবো? এটা রাজনৈতিক দলের সেটা বোঝার কথা না। রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে কেউ যদি কোনো দুষ্কৃতিকারী হয়, সে যদি রাজনৈতিক দলে প্রশ্রয়ে অথবা রাজনীতির সাথে যুক্ত থেকে কোনো অপকর্মের সাথে যুক্ত হয়, তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিলে তাকে ডিফেন্ড না করা। সেটাই তো প্রত্যাশা আমাদের। সেটা তো বিএনপি করছে। এখন আমি যদি আপনাকে এভাবে বলি যে 60 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, আওয়ামী লীগ সরকার করেছিল, বিএনপিতে পর্যন্ত দুষ্কৃতির অভিযোগে, প্রমাণিত না, অভিযোগে বহিষ্কার হয়েছে প্রায় 3200 জনের মতো। তাহলে আপনি যদি এটা দেখেন, আসবে 0.0001% অনলি, অর্থাৎ উল্লেখ করার মতো না, একেবারে না। তার মানে কি? যে হাতে গোনা 2-1 দুষ্কৃতিকারী ইতিমধ্যেই দলের কাছে চিহ্নিত হয়েছে যে তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে অথবা জনস্বার্থ বিরোধী কাজ করছে। তাহলে দল তাদের বহিষ্কার করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়ে গিয়েছেন। এবং আমরা অঙ্গীকার করেছি যে আমাদের দলের এই ধরনের কোনো প্রশ্রয় এবং এই ধরনের দুষ্কৃতকারী দলে থাকবে না। দ্যাটস এনাফ। আমরা তো বসে নেই, আমরা কাউকে প্রোটেক্ট করছি না। আবার যদি এভাবে বলেন যে 3200 মানুষ, এইটা বাংলাদেশের 2-3টি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দলে কর্মীই নেই। এখন বিএনপি তো একটা গণমানুষের দল। আপনি যেমন ধরেন, আপনি একটা স্কুল কমিটিতে আপনি একজন শিক্ষককে চাকরি দিলেন, সেই শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হলো 1 মাস পর, নিয়োগ কমিটির দোষ হবে? কারণ নিয়োগ কমিটির কি বোঝার কোনো সুযোগ আছে যে ইনি এই রকমের একটা অপকর্ম আগামীতে করতে পারেন? আপনি একটা মসজিদ কমিটিতে আছেন, সবাই মিলে একজন ইমামকে চাকরি দিলেন, দেখা গেল বাংলাদেশে অনেক অভিযোগ আছে ইমাম সাহেবই একটা ধর্ষণের সাথে যুক্ত হয়ে গেছে। আপনি কি ওই মসজিদ কমিটির ওদেরকে নিয়োগ দায় দিতে পারবেন? কারণ তার অপকর্মটি বোঝার কি কোনো যন্ত্র আছে? কোনো ডায়াগনস্টিক সেন্টার আছে? নেই। আমাদের রাজনৈতিক দলের মধ্যেও তো বিভিন্ন ধরেন দুষ্কৃতিকারী বিভিন্ন পর্যায়ে, তাকে তো আগে টেস্ট করা যাচ্ছে না যে এই লোকটি অপকর্ম করবে কিনা, চাঁদাবাজি করবে কিনা, অথবা ধরেন একটা দুষ্কৃতিকারী কিনা, বুঝার তো আমার কোনো জায়গা নেই। দলে আসতেই পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ধরনের ইন্টেনশন যদি তার থাকে অথবা প্রমাণিত হয়, দল তাকে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটাই হলো চাওয়া। সেটা তো আমাদের অঙ্গীকার আছে। আপনি যেখানে ছিলেন যে এনসিপি একটা এনসিপি রাজনৈতিক দল হোক, এটা আমার প্রত্যাশা। কারণ বাংলাদেশে আমরাই একমাত্র জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সব মত সব রাজনৈতিক দর্শনের রাজনীতি করার অবাধ সুযোগ থাকুক সেটা চাই, এবং রাজনৈতিক
প্রতিযোগিতা চাই। এনসিপি রাজনৈতিক দর্শন নিয়ে আসুক, আমি এখনো দর্শনে স্পষ্ট না, গঠনতন্ত্র জানি না, মূলনীতি ঘোষণা করেনি, ঘোষণাপত্র জানে না মানুষ এখনো। তারা বলে তারা মধ্যপন্থী, আমার কাছে কোনো কোনো সময় মনে হয় তারা মধ্যপন্থী রাজনৈতিক দল না, কারণ বাংলাদেশে ডানপন্থী আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী তো আমরা, ঊর্ধ্বপন্থী মনে হয় আমার কাছে মাঝে মাঝে, মানে সবার ঊর্ধ্বে, নিবন্ধন পায়নি তারপরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, আলোচনার মধ্যমণি। আবার ধরেন কারেকশন করবার জন্য তাদের যা মনে হয় সেটা সব রাজনৈতিক দলকে তারা করতে চান, বাধ্য করতে চান মানতে। নিবন্ধনের জন্য ৪৩,০০০ পৃষ্ঠা নিয়ে গেলেন, এটা পিক আপে করে, বিশাল ঘটনা। আমি জানি না যে নিবন্ধন পেতে ৪৩,০০০ পৃষ্ঠা কি কারণে লাগবে, কয়েকটা শর্ত পূরণ করলে নিবন্ধন পাওয়া যায় নির্বাচন কমিশনে। এমন একটা অবস্থা হলো যে বাংলাদেশের সমস্ত কিছু তারা নিয়ে হাজির হয়েছে, এত সমৃদ্ধ ৪৩,০০০ পৃষ্ঠা, কেন ইমাজিন। কিন্তু ৫০টা উপজেলায় ২০০ করে ভোটারের সই লাগবে, সেটা নাই। তাহলে ৪৩,০০০ পৃষ্ঠার মধ্যে আছে কি? ৪৩,০০০ পৃষ্ঠার দরকার কি নিবন্ধন পাওয়ার জন্য? শর্ত তো অল্প কয়টি মাত্র, সব শর্ত পূরণ করলে ২০০০ পৃষ্ঠা হবে না। তার মানে কি? আপনি রাজনীতিকে বুঝছেন একরকম, উপস্থাপন করছেন একরকম, ভিতরে অন্তঃসার শূন্য। তাহলে যে রাজনৈতিক দলটি ১০,০০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারেনি গত ৬ মাসে, তারা আমরা স্টেজে গিয়ে বলছে ৩০০ আসনেই তারা জিতবে। ৬ মাসে ১০,০০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে অপারগ হলে ১০,০০০ ভোটার অনলি, ৩০০ আসনের কত কোটি ভোট লাগে উইন করতে, তারা নাকি জিতবে। গণসংযোগ করছেন, পথসভা করছেন, খুব ভালো। আপনার মানুষের কাছে গিয়ে আপনার দর্শনটা কি বলেন, রাষ্ট্র ব্যবস্থা আপনি কি করতে চান বলেন, আপনার মূলনীতিটা মানুষকে জানান, আপনার ইস্তেহার আগামীতে কি হবে সেগুলি নিয়ে মানুষকে পক্ষে যান, কথা বলেন, জনমত গঠন করেন, খুবই ভালো। আপনি কি এক জায়গায় যাচ্ছেন আর জাতীয় নেতা, প্রতিষ্ঠিত নেতাদের চরিত্র হনন করে কথা বলছেন, কটাক্ষ করে কথা বলছেন, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অভিযোগে আক্রমণ করে কথা বলছেন। আপনার রাজনৈতিক দর্শন নিয়ে একটা শব্দ নাই, অন্য দলের বিরুদ্ধে খিস্তি খেউর করছেন। এটা কি কোনো রাজনীতি হলো নাকি? এটা কি নতুন বাংলাদেশের রাজনীতি হলো নাকি? আবার আপনি বলছেন আপনি একমাত্র বিশুদ্ধ, আপনি শিরোধার্য, আপনার চিন্তাটাই মানে রাষ্ট্র ব্যবস্থা নেয় অপরিহার্যভাবে থাকতেই হবে, সব দলের এই কথাগুলি মানতেই হবে। এই জন্য আমি বলছি যে আমার কাছে মধ্যপন্থী, ডানপন্থী, বামপন্থী মনে হয় না, ঊর্ধ্বপন্থী মনে হয়। এখন বেশি ঊর্ধ্বপন্থী হলে তার মানুষের সংস্পর্শে আপনি থাকবেন না। রাজনৈতিক দলের কাজ তো মানুষেরকে নিয়ে কাজ করা, মানুষের আকাঙ্ক্ষা ধারণ করা, মানুষের কল্যাণটা নিশ্চিত করা, মানুষকে সমৃদ্ধ নিয়ে ভাবা। সে জায়গায় তো আপনি রাজনীতিটা করছেন না। তো সেরকম হলে পরিবর্তিত বাংলাদেশের যে রাজনৈতিক আপনার মানুষের ডিমান্ড আছে তা ফুলফিল না হলে এনসিপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হোক, থাকুক, পার্লামেন্টে থাকুক, নিম্নকক্ষে মেজরিটি পাক, প্রয়োজনে সরকার গঠন করুক, সেটা তো আমরা চাই। কিন্তু সেই জায়গায় থাকবে কিনা আর মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা নতুন বাংলাদেশে এই রাজনৈতিক দল দিয়ে, সেটা তো ইতিমধ্যে প্রশ্নের মধ্যে পড়েছে। আমি টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, তারপর ধরেন ওটাকে বলা হয় বদলি বাণিজ্য, তারপর চাঁদাবাজি, দখলবাজি, এগুলো নাই বললাম, এগুলো আমি আর যেতে চাচ্ছি না। কারণ আমার কাছে মনে হয় গত 2টা বাজেট পেয়ে যাবে মনে হয়। কারণ আপনি জুলাইয়ের পর থেকে যদি বলেন ওই বছরের অর্ধ বাজেট আর এ বছরের অর্ধেক বাজেটের মতো পেয়ে যাবে প্রায়, অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যদি বলেন তাহলে পরিপূর্ণ 2টা বাজেটই পেয়ে যাবে। তো এই 2টি বাজেটে মানে 15 লক্ষ কোটি টাকার কাছাকাছি রাষ্ট্রীয় ব্যয়, এবং সেই ব্যয়ের ক্ষেত্রে যে প্রাধান্য, যে আনুকূল্য, যে সুবিধা এই এনসিপি বা নেতারা হস্তক্ষেপ করছে, তো সেটা তো আমার মনে হয় না যে একটা রাজনৈতিক দল নেতাকর্মী হিসাবে বা শীর্ষ নেতা হিসাবে তারা যেভাবে রাষ্ট্রীয় সম্পদের সুযোগ নিচ্ছে বা রাষ্ট্রীয় সম্পদ তাদের অনুকূলে ব্যবহার করছে, কিছুটা রাজনীতির সাথে, কিছুটা তাদের ব্যক্তিগত স্বার্থে, তো সেগুলি তাদেরকে জনগণের সামনে প্রশ্নের মুখে ফেলবে এবং রাজনীতিতে সারভাইভ করবাটা তাদের জন্য কঠিন ইতিমধ্যে হয়ে গিয়েছে। আগামীতে তারা কতটুকু তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে এই প্রক্রিয়ায় অব্যাহত রেখে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে, নিশ্চয়ই জনগণের সন্দেহ আছে।
সবশেষ প্রশ্ন আসলে আমরা শেষ করব। গত 16-17 বছর একটা রাজনৈতিক কালচার, একটা কি বলবো ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কালচার, যেখানে গণতন্ত্র ছিল না, ভোট ব্যবস্থা ছিল না, সুশাসন ছিল না, বিচার ব্যবস্থা ধ্বংস ছিল, এইরকম একটা হযবরল একটা মানে দেশের সার্বিক ব্যবস্থাপনা, সেই রকম একটা ব্যবস্থাপনা থেকে আপনারা জানি না আগামী নির্বাচনে যারাই ক্ষমতা আসুক, যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনাদের জন্য নতুন একটা ধারায়, ইতিবাচক একটা ধারায় দেশকে যদি নিয়ে যেতে হয়, তাহলে আরো বড় চ্যালেঞ্জ হবে কিনা আপনাদের জন্য, আর সেই চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলা করবেন? না, চ্যালেঞ্জ তো আছেই। চ্যালেঞ্জ হবে কিনা না, চ্যালেঞ্জের মধ্যেই আমরা আছি। চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি এবং এই চ্যালেঞ্জ ফেস করে দেশকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপির আছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল, বারবার নির্বাচিত রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল, এবং এদেশে সংকটেই একমাত্র বিএনপি দেশের পাশে থেকেছে, দেশবাসীর পাশে থেকেছে। ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, বিএনপি আন্দোলন নেতৃত্ব দিয়েছে, বিএনপির নেতায় স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের দল, বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এই দল, এবং বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করেছে এই দল। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেনি। মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পর এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করার পর বিএনপি কিন্তু শরণার্থী মুক্তিযুদ্ধ ছিল না, অর্থাৎ ইন্ডিয়াতে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করেনি, দেশের থেকে দেশের মানুষের জন্য লড়েছেন। সেই অবদানের রাজনৈতিক দলও বলেছে যে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় অর্জন, আমাদের না। আর বিএনপি মনে করে জাতীয় অর্জন মানে বিএনপির অর্জন, কারণ বিএনপি জাতির সাথে থাকে, জনগণের সাথে থাকে। স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখনকার শেখ হাসিনা আপোষ করেছিল, মনে আছে আপনার, 86-এর নির্বাচনে গিয়েছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলন বিএনপির নেতৃত্বেই হয়েছে এবং আমরা সব স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম সেই 90-তে, নিশ্চয়ই আপনার মনে আছে। এবং পরবর্তীতে আওয়ামী লীগ ওই পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে আমাদের সাথে যুক্ত হয়েছিল। 1-11 হয়েছে, এটা আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফসল ছিল, অবৈধ সরকার ছিল। আপনার একটা নির্বাচিত প্রক্রিয়ার মধ্যে একটা 1-11-এর সরকার, নিশ্চয়ই আপনি জানেন, অসাংবিধানিক সরকার ছিল। সেই অসাংবিধানিক সরকারের সাথে আওয়ামী লীগ আঘাত করে পরবর্তীতে 2008-এ ক্ষমতা এসেছে, বিএনপি কিন্তু আপোষ করেনি। অর্থাৎ গণতন্ত্র এবং মানুষের স্বার্থের বিষয়ে বিএনপি কখনো আপোষ করেনি। 2024-এ 17 বছর নিধন হয়েছে, গুম হয়েছে, আনতার স্কিলিং হয়েছে, দল ভাঙার চেষ্টা হয়েছে, 60 লাখ আসামি, 1,40,000-এর উপরে মামলা, নেতাদের তো আদালতের বারান্দায় হয় হচ্ছে আপনি জেলে আর নানা রাজপথে, যে কোনো একটা জায়গায় বিএনপি থেকেছে, কোনো আপোষ করেনি, রণে ভঙ্গ দেয়নি, করেছে আপোষ করেনি, লড়াই করেছে। 24-এর গণঅভ্যুত্থান সফলভাবে শেষ করেছে। কিন্তু আমরা এখনো বলিনি কখনো যেটা আমাদেরই অর্জন, আমরা বলেছি জাতির অর্জন। কারণ আমরা মনে করি জাতির অর্জনই আমাদের অর্জন, বিকজ আমরা জাতির অংশ। আমরা বৃহত্তর স্বার্থে রাজনীতিটা করি, ক্ষুদ্র স্বার্থে না, দলের স্বার্থে না। সেই জায়গা থেকে আমি বলছি যে আমাদের প্রতি নিশ্চয়ই জনগণের আস্থা আছে। আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ওই দায়িত্ব বিএনপিকে দেয়, নিশ্চয়ই বিএনপি সফল হবে। এবং চ্যালেঞ্জগুলি কিভাবে ফেস করতে হয় বিএনপি তো জানে। ইতিমধ্যে আমরা 31 দফা, আপনি জানেন যে আমরা ভিশন 2030 দিয়েছিলাম, তারপর 27 দফা দিয়েছিলাম। আমাদের অ্যালায়েন্সদের সাথে বসে আবার একবার আধুনিক বাংলাদেশ বিনির্মাণের, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে, অথবা ধরেন স্বাধীন সার্বভৌম জনগণের বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যা করণীয় তা আমরা চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করেছি 31 দফার মাধ্যমে। আমরা মনে করি এই 31 দফার বাস্তবায়নের মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা সম্ভব। এবং সেই 31 দফা কিভাবে আমরা বাস্তবায়ন করব তারও কিন্তু রূপপ্রকল্প আমরা ঠিক করেছি। এটা শুধু দফা না, এটা কিন্তু অঙ্গীকার, আমি আবারও বলছি। তো সেই অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন করব তার পরিকল্পনা এবং তার ধাপগুলি কিভাবে হবে, ইনিশিয়েটিভগুলি কিভাবে হবে, সেটাও বিএনপি চূড়ান্ত করে রেখেছে। শেখ হাসিনা দেশটাকে যেভাবে রেখে গিয়েছে, বিশেষ করে 28 লাখ কোটি টাকার উপর অর্থ পাচার, 18 লাখ কোটি টাকার উপর দেশি এবং বৈদেশিক ঋণ, তারপর ধরেন আমাদের যেটাকে বলা হয় ওই এডিপি, সেই এডিপি বাস্তবায়ন করবার ক্ষেত্রে কয়েকবার যে বাজেট দিয়েছিল তা বাস্তবায়ন না হওয়ার ফলে অনেক অসমাপ্ত বড় বড় প্রকল্প,
যেখানে আপনার অর্থ ব্যয় হয়ে আছে, আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, কিন্তু প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। এই ধরনের যে বড় প্রকল্পগুলি আছে সেটাও কিন্তু একটা জায়গায় পরিসমাপ্তি ঘটাতে হবে। কারণ আপনি সিংহভাগ অর্থ ব্যয় করেছেন, প্রকল্পটা জনগণের কাজে আসছে না, তার থেকে রিটার্ন আসছে না, আবার তার জন্য ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে। এই যে জরাজীর্ণ একটা অবস্থা বাংলাদেশে রয়েছে, তার থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয়, রপ্তানি আয়টা যদি বাড়াতে হয়, বিদেশি বিনিয়োগ যদি বাড়াতে হয়, কর্মসংস্থান যদি বাড়াতে হয়, রেমিটেন্সের প্রভাবটা নট ব্যাড, সেটাকে যদি আরও ধরেন বছরে আরও যদি $12 বিলিয়ন বাড়ানো যায়, মাসে $1 বিলিয়ন আরও যদি বাড়ানো যায়, $3 বিলিয়ন কাছাকাছি আসছে, এটাকে যদি $4.5 বিলিয়ন নিয়ে যাওয়া যায়, রপ্তানি আয়টা এখন যা আছে $4.5 বিলিয়ন আসে প্রত্যেক মাসে, এটাকে যদি ধরুন $7 বিলিয়ন নিয়ে যাওয়া যায়, রপ্তানিটা যদি বহুমুখীকরণ করা যায়, শুধু তৈরি পোশাক নির্ভর না করে বহুমুখীকরণ যদি করা যায়, বৈদেশিক যে মিশনগুলি আছে, যে আমাদের বৈদেশিক বাণিজ্যের যে ভারসাম্য আনার জন্য যেখানে ঘাটতি আছে, সেখানে যদি আমরা রপ্তানি পণ্য চিহ্নিত করে বাজারজাত করতে পারি, রপ্তানি করতে পারি, তাহলে তো আর কিছু আনা সম্ভব। এসব বিষয়ে এবং একটা স্টেবল বাংলাদেশ যদি তৈরি করা যায়, অর্থাৎ আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশ পরিচালনা করবেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা দিয়ে আপনি জনগণের প্রত্যাশা যদি পূরণ করে থাকেন, তাহলে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাবেন। আর জনগণের সমর্থন যদি না থাকে, তাহলে আপনি ক্ষমতার বাইরে আসবেন। এই গণতান্ত্রিক চর্চা যদি অব্যাহত থাকে, আর আমরা 18 কোটি মানুষ যদি সামর্থ্য অনুসারে দেশ বিনির্মাণে ব্রত রাখতে পারি, ডেফিনেটলি এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে আমরা নির্বাচিত হওয়ার পরও 2-1 বছর এই চ্যালেঞ্জগুলি আমাদেরকে করবে, আমাদেরকে যেটা আমাদের জন্য হবে, সতর্ক অথবা ধরেন ঝুঁকি হবে। কিন্তু জনসমর্থন যেহেতু আমাদের একটু বড় চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলির থেকে উত্তরণের জন্য তো চ্যালেঞ্জ অব্যাহতভাবে থাকবে। চ্যালেঞ্জ আপনি রাতারাতি সরিয়ে দিতে পারছেন না, উত্তরণটা দরকার। এখন গতিটা হয়তো ধরেন প্রথম 1-2 বছর একটু প্রত্যাশা মানুষের যা আছে তার চেয়ে কম হবে, কিন্তু আমরা আস্তে আস্তে এই বাংলাদেশকে তার সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। এবং আমার যতটুকু এই দলের শীর্ষ নেতা এবং এই দলের নীতি নির্ধারকদের সাথে যতটুকু আমার সম্পৃক্ততা আছে, যতটুকু শেয়ার হয় আর কি বাংলাদেশকে নিয়ে বা রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে, তাতে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে বিএনপি কি সফল হবেই ইনশাল্লাহ। আর সফল হওয়ার জন্য যতটুকু নির্দয় হতে হয় আর যতটুকু উদার হতে হয়, বিএনপি তা করতে বদ্ধপরিকর। কারণ জননেতা জনাব তারেক রহমান, তিনি অঙ্গীকারবদ্ধ এই জাতির কাছে যে তিনি এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি বদ্ধপরিকর, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে বিএনপির একটি দর্শন জিয়াউর রহমান দিয়ে গেছেন। এটি বিএনপির জন্য খুবই সহজ একটি রাষ্ট্র ব্যবস্থাপনা করা, কেননা জিয়াউর রহমান কিন্তু নিজে প্র্যাকটিক্যালি দেখে গেছেন যে একটি রাষ্ট্রকে মানবিক কীভাবে হতে হয়, সুশাসন কীভাবে প্রতিষ্ঠা হয়, কীভাবে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, কীভাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরা যায়। পাশাপাশি আমরা দেখেছি আওয়ামী লীগ প্রধান যিনি শেখ মুজিবুর রহমান মরহুম, তিনিও বাকশাল দিয়ে একটি দর্শন তার কন্যাকে দিয়ে গেছেন, যে দর্শনের পথ ধরে হাঁটতে গিয়ে তিনি এখন দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমি তো মনে করি যে বিএনপির জন্য খুবই সহজ যে জিয়াউর রহমানের পথ ধরে যদি বিএনপি হাঁটে, আগামী দিনে একটি মানবিক এবং সুশাসনযুক্ত পাশাপাশি মানবিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্টুডিওতে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আমরা আশা করছি ভবিষ্যতে আপনাকে আমাদের সাথে পাবো। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাইকে।